21শে জুলাই 1993 সাল, মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন কংগ্রেসের যুব সভানেত্রী। তিনি আজীবন একজন সভানেত্রী বা একজন নর্মাল একজন নেত্রী হিসেবে জীবনটা কাটিয়ে দিতে হতো তাকে, যদি না 1993 সালে জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে ওই রকম একটা সর্বাত্মক ধ্বংসাত্মক রূপ না দিতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠিটা ধরে মহাকরণে তার গেট থেকে, মুখ্যমন্ত্রীর গেট থেকে একেবারেই মহাকরণের বাইরে পুলিশ যেভাবে টেনে হিচড়ে বার করে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রক্তাক্ত হয়েছিলেন এবং সেই দিনই 13 জন যুব কংগ্রেসের কর্মীদের মর্মান্তিক মৃত্যু হয়েছিল স্বৈরাচারী সিপিএম এর পুলিশের গুলি চালনাকে কেন্দ্র করে। কিন্তু সেই মর্মান্তিক ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে একটা বিরাট আশীর্বাদ নিয়ে এসেছিল। তিনি ওই রকম বিরোধী নেত্রী থেকে একেবারে কংগ্রেসের মতো গোটা জাতীয় একটা রাজনৈতিক দল থেকে হাত ছেড়ে 1998 সালে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার কারণ 1993 সালে ওই 21শে জুলাইয়ের ভিতটা সেই দিন তৈরি হয়ে গিয়েছিল, তৈরি করে দিয়েছিলেন প্রাণ দিয়ে 13 জন যুব কংগ্রেসের তরুণ নেতৃত্ব কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতটা তৈরি করে দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাহিনী শুনেছেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে 21শে জুলাই শহীদ দিবস পালন করেন, সেটা ঠিক আছে, কিন্তু সেই শহীদ দিবস পালন করে শহীদের পরিবার থেকেও তিনি টাকা চুরি করেছেন, কোট আনকোট চুরি, এবং শহীদের পরিবারদের সঙ্গেও কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন আপনি কল্পনাও করতে পারবেন না। যে যার ওপর বেশ করে, যাদের ওপর ভিত্তি করে, যাদের মৃত্যুর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিল ওই 13 জন একটা মৃত্যু, এবং সেটা একটা বড় ভূমিকা নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যাচিওর রাজনীতিতে পরিণত করতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর থেকেই ওই শহীদ পরিবারের বিরুদ্ধে অলক্ষ্যে তাদের বিরুদ্ধেই কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিল। এই রকম বিশ্বাসঘাতক রাজনৈতিক ভারতবর্ষ ছেড়ে দিন, পৃথিবীর ইতিহাসে অত্যন্ত দুর্লভ এবং খুব কম এসছে। কারণ এই রকম বিশ্বাসঘাতকতা মানসিকতা এবং এই বিশ্বাসঘাতকতা মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গের মতো একটা লিবারেল রাজ্যে 15টি বছর শাসন করে দেখিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যেকে কিভাবে সত্যি বলে চালানো যায়। আমি আজকে আপনাদের সামনে বলবো সেই কাহিনী, একটু শুনবেন দয়া করে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারও অন্তত ভোট দিয়েছিলেন আপনাদের জামানায়, শুনবেন আজকে একবার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করেছিলেন। শুনুন, 1993 সালে, আবারও বলি, যে মহাকারণে সিপিএম এর বিরুদ্ধে, কেউ বলেন সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, কেউ বলেন সচিত্র পরিচয়পত্রকে নিয়ে তার বিক্ষোভ শুরু হয়েছিল এবং মহাকারণ তিনি দখলের জন্য নাকি যাচ্ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেও তার কর্মীরা বিভিন্ন মহাকরণ থেকে অনেকটা দূরে যখন ছিলেন, তখন নাকি তদানীন্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত, সেই মনীশ গুপ্তর নির্দেশে পুলিশ গুলি করে তরতাজা প্রাণগুলোকে মেরে দিয়েছিল এবং বলা হয়েছিল রিপোর্টে ওই কংগ্রেসের কর্মীরা নাকি মদ্যপ অবস্থায় এসেছিল, সেই কারণে তারা গুলি চালাতে বাধ্য হয়েছিল, নাহলে তারাই নাকি গুলি চালিয়ে দিত, তাদের হাতে নাকি আগ্নেয়াস্ত্রও ছিল। এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ফিরলেন, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ দিবস পালন করেন। যখন তিনি ক্ষমতায় ফিরলেন তখন তিনি একটি কমিশন গঠন করেন যে এর প্রকৃত সত্য মানুষের সামনে জানাবেন বলে ঢাক ঢোল পিটিয়ে তিনি 2014 সালের ডিসেম্বরে একটি কমিশন, 2011 সালের 4 নভেম্বর একটা কমিশন গঠন করেন। যে কমিশনের মাথায় ছিলেন উড়িষ্যার বিচারপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে কমিশন গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র 2 বছরের মাথায় এই কমিশন রিপোর্ট দেয় 2014 সালে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যে শহীদ দিবস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আবেগকে নিয়ে ভোট বাক্সে বন্দি করে ফেলেন প্রত্যেকটি বছর করতেন, সেই রিপোর্টটি কোনোদিন প্রকাশ্যে আনতেন না। শুভেন্দু অধিকারী পালাবদলের পর আজকে তো আমরা এই জিনিসগুলো দেখছি, পালাবদল না হলে তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসঘাতকতার চরিত্রটা আমাদের কাছে
প্রমাণিত হতো না, উন্মুক্ত হতো না। আজকে পর্বটা শোনার পর একটাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক রাজনৈতিক নেত্রী হিসেবে কোন শাস্তির যোগ্য লিখবেন পর্বটা শোনার পর। এবার 2014 সালে ওই সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিচারপতি যে রেকমেন্ডেশনটা করেছিলেন, সেই রেকমেন্ডেশনটা বিধানসভায় শুভেন্দু অধিকারী 1, 2, 3, 4 করে পড়ে শোনালেন। তার মধ্যে জানেন বিশ্বাসঘাতকতাগুলো আমি আপনাদের সামনে বলবো, 1, 2, 3, 4 করে বিশ্বাসঘাতকতা। কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বাগ্রে ছিলেন ওই ঘটনার একেবারেই মানে নেত্রীর ভূমিকায়, তিনি কোনোদিন সাক্ষ্য গ্রহণের জন্য সেখানে যাননি। 44 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছিল, কিন্তু কমিশন কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেনি। খুব স্বাভাবিক ব্যাপার, মুখ্যমন্ত্রী হয়তো নির্দেশ ছিল তাকে যেন না ডাকা হয়। ভাবুন, একদিকে শহীদ দিবস করে বলছে আমরা তোমাদের বিচার দেবো, অন্যদিকে শহীদ দিবসে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে তার চোখের সামনে সেটা বলার জন্য তিনি কমিশনে যাওয়ার প্রয়োজন বোধ করেননি কোনোদিন। স্বেচ্ছায় যেতে পারতেন, যাননি। প্রথম বিশ্বাসঘাতকতা। যে সমস্ত শহীদ পরিবারদের জন্য কমিশন রেকমেন্ড করেছিল, যেটা এতদিন পর আমরা জানতে পাচ্ছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আনতেই দেননি আমাদের কাছে। শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় না বললে এই তথ্যটা আমরা জানতেই পারতাম না, যে এই শহীদ পরিবারগুলোকে, যে শহীদ পরিবারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই পাগলু ডান্স করেন এবং সমস্ত পাগলু ডান্সের টলিউডের নেতাদের নিয়ে গিয়ে ভিড় জমাতেন, যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন এবং বিজেপি তাদের অত্যন্ত পছন্দের দল হয়ে গিয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই শহীদ পরিবারদের রেকমেন্ডেশন অনুযায়ী 25 লক্ষ টাকা মৃতদের পরিবার এবং মানে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা করে আহতদের পরিবারের যে দেওয়ার রেকমেন্ডেশন করা হয়েছিল, সেইটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানেনি। 25 লক্ষ টাকার বদলে তিনি 2 লক্ষ টাকা দিয়েছিলেন মৃতদের পরিবারকে, মাত্র 2 লক্ষ টাকা 25 লক্ষ টাকার পরিবর্তে তিনি দিয়েছিলেন। অর্থাৎ ওই বিষ মদ মৃত্যুতে যে পরিমাণ ক্ষতিপূরণ দেন, যাদের মৃত্যুর উপর ভিত্তি করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাদের পরিবারকেও ক্ষমতায় আসার পরও 2 লক্ষ টাকা তিনি দিয়েছেন এককালীন। এবং আহতদের রেকমেন্ডেশন ছিল 5 লক্ষ টাকা দেওয়া, খুব একটা বড় অ্যামাউন্ট ডেফিনেটলি নয়, তার সত্ত্বেও তিনি দিয়েছিলেন কত, 15,000 টাকা। এবং এই কারণেই তিনি এই রিপোর্টটি প্রকৃত সামনে জনসমক্ষে আসতে দেননি। এটি গেল প্রথম, এটি গেল দ্বিতীয়। এরপরে যে মনীশ গুপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে স্বরাষ্ট্র সচিব, তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বরাষ্ট্র সচিব মন্ত্রিসভার, মানে সরকারের বাইরে মানে আমলাদের মধ্যে, সেই স্বরাষ্ট্র সচিবের নির্দিষ্ট নির্দেশেই এই গুলি চালনার ঘটনা ঘটে এবং নিরস্ত্র কংগ্রেসী কর্মীদের 13 জনকে এলোপাথারি গুলি চালিয়ে মৃত্যু মুখে ফেলে দেওয়া হয়। সহনাগরিকদের ওপর এইরকম বর্বরচিত আচরণ পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয়টি ঘটেনি। তারপরেও এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই মনীশ গুপ্তকে, যে মনীশ গুপ্ত শহীদ পরিবারদের পরিণতি শহীদ করে ছাড়লেন, তার স্ত্রীদের বিধবা করলেন, ছেলেদের এইরকম ভাবে অরফ্যান করে ছেড়ে দিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মনীশ গুপ্তকে ক্ষমতায় আসার পর যাদবপুর কেন্দ্র থেকে দাঁড় করিয়ে তাকে জিতিয়ে এনে তাকে রিওয়ার্ড দিয়ে শুধু জেতাননি, নিজের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। কত বড় বেঈমান না হলে, কত বড় বিশ্বাসঘাতকতা না হলে কোনো ব্যক্তি এরকম করবেন না। আপনি যাদের ওপর ভরসা করে যে সমস্ত 13 জনের মানে রক্তের বিনিময়ে আপনি ওই মসনদটি দখল করলেন ক্ষমতায় আসার পর, একেবারেই যার নির্দেশে গুলি চালানো হয়েছিল, যিনি অ্যাকচুয়ালি ওদের শহীদ বানিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত না বসিয়ে তাকে রিওয়ার্ড করে আপনার মন্ত্রিসভায় দায়িত্ব নিয়ে নিলেন। এবং এটাই শুধু নয়, এরপরে মহাকরণে যে সমস্ত তদন্তের অগ্রগতি হওয়ার কথা ছিল, সেই অগ্রগতি মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেননি বলে অভিযোগ। এমনকি যে সমস্ত ফাইলগুলো বেরোলে সেখানে মনীশ গুপ্ত ছাড়াও আরো যে সমস্ত পদাধিকারীদের এই নাম চলে আসার কথা ছিল, একটা ফাইলও পাওয়া যায়নি। সমস্ত ফাইল সেগুলো একেবারে কোথায় না কোথায় গায়েব হয়ে গেছে বলে অভিযোগ। ওই কমিশনের রিপোর্টে সেটা বলা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে নিজের তৈরি করা তদন্ত কমিশনের রিপোর্টটা পর্যন্ত সামনে আনেননি, কিন্তু প্রত্যেক বছর আপনাকে আমাকে শহীদ পরিবারদের বোকা বানাতে শহীদ দিবস পালন করেছেন, এখনো তিনি শহীদ দিবস পালন করবেন। আমি শোনাবো আপনাদের সামনে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন। তিনি 25 লক্ষ টাকা বলেছেন এবং তিনি বলেছেন এটা আমরা করে দেবো, যদি ওরা চায় আমরা এই ক্ষতিপূরণ দিয়ে দেবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা শুভেন্দু অধিকারী ঠিক 21শে জুলাইয়ের একদিন আগে 20শে জুলাই খুলে দিলেন জনসমক্ষে। 12টি বছর আগে 2014 সালে এই কমিশনের দেওয়ার রিপোর্টটি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় চেপেছিলেন, ঠিক একদিন আগে মানুষের সামনে যখন আলোচনা চলবে 21শে জুলাই, তার আগের দিন খুলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে পৌঁছে দিলেন। যাদের কাছে পৌঁছালো না তাদের দায়িত্ব নিয়ে আমরা পৌঁছে দিচ্ছি। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। শুনলেন, এই ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি কোনো পরিবার চান যে তারা এই ঘটনায় বিচার পাননি এবং আবারও বিচার চান, তাহলে তারা আবেদন করতে পারেন এবং তাদের আবেদনের ভিত্তিতে এফআইআর এর মাধ্যমে তারা সরকার তাদেরকে সাহায্য করবে। আপনি ভাবুন, তাহলে তো এবার শহীদ দিবস তো বিজেপির পালন করা উচিত। আমি শুনলাম তিনটে তৃণমূলের তরফ থেকে নাকি শহীদদের পরিবারের কাছে চিঠি গেছে। মমতাপন্থী তৃণমূলরাও চিঠি পাঠিয়েছে, ঋতব্রতপন্থীরাও চিঠি পাঠিয়েছে, আবার ওদিকে এনসিপিআই তারাও চিঠি পাঠিয়েছে যে আমাদের গ্রুপে জয়েন করে। 3 জন 3টে জায়গায় করছে, একজন দিল্লিতে করছে, 2 জন কলকাতায় করছে। তারা বলছে আমাদের গ্রুপে এসে তোমরা শহীদ দিবস পালন করো, তার কারণ আমরা তোমাদের হয়ে মরা কান্না কাঁদবো। আজকে ভাবুন, এই 3টে রাজনৈতিক দল প্রত্যেকেই এদের কাউকে মানে এরা প্রত্যেকেই একটা সময়ে গত বছর পর্যন্ত প্রত্যেকেই একই মঞ্চে ছিলেন এবং একইভাবে প্রত্যেকটি রাজনৈতিক ওই শহীদ পরিবারদের বিট্রে করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের চোখে ধুলো দিয়েছেন এবং আপনাদের মতো সাধারণ মানুষকে বোকা বানিয়ে ওই শহীদদের চোখের জলের ভোটটা আপনাদের সামনের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা অদ্ভুত সাইকোলজি রয়েছে। আমি জানি না যারা সাইক্রিয়াটিস্ট তারা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়, আপনি দেখবেন, এটা খেয়াল করে দেখবেন, একটু ভালো করে শুনবেন তো আমার বক্তব্যটা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় দোষীদের পাশে দাঁড়ান। আপনি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যতগুলো রেপ কেস হয়েছে, আপনি যে কোনো মানে যেগুলো মানে সারফেসে এসেছে, তা অগণিত তো রেপ কেস হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়, কিন্তু যেগুলো একটু আন্দোলিত হয়েছে সেই ঘটনাগুলোতে আপনার প্রত্যেকটা মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দেখবেন কি অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মানে ওই রেপিস্টদের পাশে দাঁড়িয়েছিল, যাদের সঙ্গে তৃণমূলের হয়তো কোনো সম্পর্কই ছিল না। পার্ক স্ট্রিটের সঙ্গে রেপিস্টদের তৃণমূলের কোনো সম্পর্ক ছিল না, তা সত্ত্বেও তিনি রেপিস্টদের পাশে দাঁড়িয়েছিলেন। এইরকম প্রচুর কামদুনির ঘটনা তো সম্ভবত যারা দোষী ছিলেন তাদের সঙ্গে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছিলেন। অন্যান্য রাজনৈতিক নেতারা মানে যারা ভিকটিম তাদের পাশে দাঁড়িয়ে তাদের যেমন জাস্টিস দেন তেমনি আবার সমাজে বার্তা দেন, দেখুন আমরা এই করলাম, এবার আমাকে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো কাজটা করতেন, সব সময় দোষীদের পাশে দাঁড়াতেন। এটা অদ্ভুত পরিচয়। এবং এক্ষেত্রেও দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন ক্ষমতায় আসার পর যদি সত্যি কাজটা তো করেছিল সিপিএম, মনীশ গুপ্ত ছিল সিপিএম এর তদানীন্তন সিপিএম এর স্বরাষ্ট্র সচিব, তো মনীশ গুপ্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসিয়ে যদি তাকে দোষী সাব্যস্ত করে কোনো পানিশমেন্ট দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তো পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ পেতেন না, কিন্তু তিনি করলেন না। তিনি মনীশ গুপ্তকে শুধু মানে ইগনোর করলেন তেমনটা নয়, তাকে রিওয়ার্ড করলেন, অর্থাৎ একেবারেই বুঝতে পারছেন মানে শূন্যও নয়, তাকে পজিটিভ দিলেন। যাকে নেগেটিভ দেওয়ার কথা তাকে শূন্যও দিলেন না, তাকে দিলেন পজিটিভ।
যে -100 পাওয়ার কথা তাকে 0 দিলে তবু বোঝা যায় যে 100 ডিফারেন্স রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে +100 দিলেন, অর্থাৎ টোটাল ডিফারেন্স হয়ে গেল 200। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে, মানে আপনারা চেনেননি, এই জন্যই এই কাজটা আমরা করতাম। যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন এটাই বোঝানোর চেষ্টা করতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো নয়। অন্যান্য রাজনৈতিক নেতারা কি করতেন, বড়জোর সব থেকে খারাপ যেটা করতেন সেটা হচ্ছে যে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে তার হয়তো ইগনোর করে গেল, মানে পানিশমেন্ট দেওয়ার কোনো ব্যবস্থা করলো না, ইগনোর করলো, এটা হতে পারে। কিন্তু ধর্ষকদের পাশে দাঁড়াবো এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো পশ্চিমবঙ্গে ভারতবর্ষের রাজনৈতিক নেতারা করার প্রয়োজন বোধ করতো না। 21শে জুলাই মনীশ গুপ্তকে না নিলেই পারতেন। এত লোক ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাঁশের খুঁটি দাঁড়িয়ে দিলে বললো না আমাকে নিয়ে গেলে আমি যে কোনো জায়গা থেকে বলতেন আমি বিধায়ক হয়ে যেতাম, আপনাকে নিয়ে গেলে আপনি বিধায়ক হয়ে যেতেন, এমপি হয়ে যেতেন, কোনো ব্যাপারই না, কারণ ভোট হতো। তিনি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভোট হতো আর চুরিতে ভোট হতো, কাজে মনীশ গুপ্ত ম্যাটার ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ইনস্টিংক্টটা, যেটা অপরাধীদের পাশে দাঁড়ানোর একটা তার ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি তার রয়েছিল, সেই প্রবৃত্তি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মনীশ গুপ্তের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে মন্ত্রিসভায় নিয়ে এসেছিলেন। মানে দেখবেন এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ বাংলাদেশ, তার কারণ যেহেতু পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ বাংলাদেশের সঙ্গে শত্রু, মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে, হিন্দুদের সম্পর্কে অনেক কুমন্তব্য করে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ ওরা। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেনাবাহিনীকে প্রচন্ড সম্মান করে, দেশভক্তি রয়েছে, এ রয়েছে, কিন্তু এই কারণেই জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এবার ওদের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জাস্ট অপোজিট, মানে ভালোটাকে উনি খারাপ মনে করে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন, আর খারাপটাকে তিনি একেবারে তার মন্ত্রিসভায় ঠাঁই দিতেন। সেই কারণেই আলটিমেটলি তার মন্ত্রিসভাটা চোর এবং মানে জোচ্চোরদের মধ্যে ভরে গিয়েছিল। কিন্তু সেই ইয়েটা শুভেন্দু অধিকারী খুলে ফেললেন 21শে জুলাইয়ের আগে। 20শে জুলাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে জানিয়ে দিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানে মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন, সেটা প্রমাণ করলেন। কিন্তু আমার বক্তব্য, এনার সাজা কবে হবে? আপনারা বলুন, এনার সাজা কি হওয়া প্রয়োজন, এনার সাজা কবে হবে? আর একটা বিষয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21শে জুলাইয়ের এই গত বছরেও ছিলেন, তখন এর পাশে তখন তো 3টে রাজনৈতিক দল, এখন আর তৃণমূল ভেঙে ছিল না, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সবাই গিয়ে আগে পায়ের ওপর শুয়ে পড়তো। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠলে, আমার কাছে ভিডিও রয়েছে, কার্যত পায়ের ওপর হুমড়ি খেয়ে শুয়ে পড়তো। সেই রাজনৈতিক নেতাগুলো কি বেঁচে যাবে? শুভেন্দু অধিকারী বিধানসভায় যা বললেন খুব মানে সমর্থনযোগ্য, কারণ তার মতো রাজনৈতিক নেতা তো আমরা সত্যি মানে এরকম কমই দেখেছি যে এরকম মুখ্যমন্ত্রী, সেটাও আমাদের ভাগ্যেরই ব্যাপার। কিন্তু হাফ জাস্টিস হচ্ছে আমাদের। ডেফিনেটলি আমরা ওয়েট করব, কিন্তু আমাদের ফুল জাস্টিস চাই। যারা তৃণমূলের মঞ্চে ছিলেন, যারা এত 15টি বছর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মঞ্চে থেকে ওই সমস্ত শহীদ পরিবারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে তাদেরও শাস্তি আমাদের কাঙ্ক্ষিত। তবেই আমরা প্রকৃত জাজমেন্ট শুভেন্দু অধিকারী আমাদের দিতে পারবেন। তা নাহলে কিন্তু ওই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাও এখনো আমরা কিছু পাইনি, সেটা অধরা থেকে যাবে। লিখবেন, আপনাদের বক্তব্য লিখে জানাবেন। আর আজকের কি হয় না হয় সে নিয়ে কালকের পর্বে অ্যানালিসিস করবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।